স্বাগতম। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আপনারা শুনছেন চরণপুরের ডাইনির রোমহর্ষক কাহিনী। পশ্চিমবঙ্গের আসানসোল শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত চরণপুর নামক একটি গ্রাম, যে গ্রাম প্রায় 25 বছর আগে অবধি নিজের সমস্ত অলৌকিক রচনার কারণে দূর দূরান্ত পর্যন্ত লোক মুখে পরিচিত ছিল, আজকে নিস্তব্ধতা, ভয় এবং অন্ধকারে ডুবে গেছে। আর এই জন্য দায়ী ছিল একটি ডাইনি, যার আতঙ্ক পুরো গ্রামটিকে একটি শ্মশানের মতো নিস্তব্ধ করে রেখেছে আজ। যদিও এক সময় সেই ডাইনিকে এক নাম করা তান্ত্রিক তার তন্ত্র শক্তি দিয়ে নিয়ন্ত্রিত করে এক পুরনো বুড়ো অশ্বত্থ গাছে বেঁধে দেয়, কিন্তু তাও সেই ডাইনির আতঙ্ক আজও চরণপুর গ্রামের নিবাসীদের মনে প্রবলভাবে জীবিত। আজও রাত 9টার পর চরণপুর গ্রাম শ্মশানের মতো নিস্তব্ধতায় ডুবে যায়। কেউ ঘরের বাইরে পা অবধি রাখে না, এমনকি কোনো এক কারণবশত কেউ ওই বটগাছের আশেপাশে দিনের আলোতেও যাওয়ার সাহস করে ওঠে না। কারো কারো এই ঘটনা নিছকই কাহিনী বলে মনে হয়, আবার কিছু মানুষ সত্যি ভেবে বিশ্বাস করেন। কোনো এক মাঘ মাসের কনকনে শীতের রাত, চারিদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন, আর চরণপুর গ্রামের চারিদিক নিস্তব্ধতায় ডুবেছিল। এরম নিস্তব্ধতা যেন সেই গ্রামে কোনো কাকপক্ষীরও বসবাস নেই। কুয়াশা ধীরে ধীরে বাড়তে থাকলো, আর রাত ঘন হওয়ার আগেই পুরো গ্রামকে এক ছায়ার আবরণে জড়িয়ে ফেলছিল। এই সব কিছুকে অবজ্ঞা করে শম্ভু নেশায় মত্ত হয়ে গ্রামের একটি কোণে পথের ধারে পড়েছিল। সেও এই গ্রামের আদি বাসিন্দা। চরণপুর ডাইনির ভয় তারও প্রাণে যথেষ্ট ছিল। নেশা যতই তীব্র হয়ে যাক না কেন, শম্ভু ভুল করেও সেই বুড়ো অশ্বত্থ গাছের আশেপাশে কখনোই পা মারায় না। শম্ভু নিজেই নেশাতুর হয়ে নিজের মনে মনে একটি গান গুনগুন করে চলেছিল। সেই গভীর নিস্তব্ধতায় তার সেই মৃদু স্বরে গানও যেন পুরো আকাশে গম গম করে ছেয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধতার জাল ছিঁড়ে হঠাৎ এক সাইকেলের আওয়াজ শুনতে পাওয়া গেল। তা শুনে শম্ভু নিজে মনে বিড়বিড় করে বলে উঠল, এই এত রাতে আমি ছাড়া কার এত সাহস হলো ঘর থেকে বের হওয়ার? আবার কিছু একটা ভেবে শম্ভু বলে উঠল, মনে হয় কেউ রাস্তা হারিয়ে ফেলেছে, নয়তো কেন কোনো গ্রামবাসী নিজের জীবনের ঝুঁকি নেবে? শম্ভু এক নজর দূর পথে চেয়ে দেখল, কিন্তু ঘন কুয়াশার কারণে তার কিছুই দৃষ্টিগোচর হলো না। তবে সাইকেলের আওয়াজ সে তখনও শুনতে পাচ্ছিল। সে উচ্চ স্বরে বলে উঠল, ও ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও। কিন্তু সেই সাইকেল আরোহী আপন মনে এগিয়ে চলল। তার হাতে একটা টর্চ ছিল, যার আলো তাকে এগিয়ে যেতে সাহায্য করছিল। আর দেখতে দেখতেই সেই গ্রামের কাঁচা পথে আরো এগিয়ে গেল। চরণপুর গ্রামের কারোর সেই পথে এগিয়ে যাওয়ার সাহস ছিল না। হ্যাঁ, এই সেই পথ, সেই ভয়ঙ্কর অশ্বত্থ গাছ ঠিক এই রাস্তাতেই ছিল। শম্ভু কিন্তু বুঝতে পেরেছিল যে পথিকটি ভুল রাস্তা ধরেছে এবং ক্রমশ মৃত্যুকে আমন্ত্রণ জানাতে এগিয়ে চলেছে। শম্ভু চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে আবার চিৎকার করে বলে উঠল, ও ভাই ওই পথে যেও না, যেও না, বিপদ, ওখানে বিপদ। কিন্তু ইতিমধ্যে সেই সাইকেল চালক তীব্র গতিতে এগিয়ে চলল, যেন তার কোথাও পৌঁছানোর তাড়া আছে। অন্যদিকে ভীত সন্ত্রস্ত হয়ে শম্ভুর নেশাও নেমে গিয়েছিল। সে কোনো মতে নিজের জায়গা থেকে উঠে টলতে টলতে ল্যাংড়াতে ল্যাংড়াতে পথিকের দিকে এগোলো। ভয় তারও অবস্থা খুব একটা ভালো ছিল না। এদিকে যেই পথিক গ্রামের কাঁচা পথ ধরে বেশ কিছুটা এগোলো,
তার হঠাৎ মনে হলো কেউ যেন তার সাইকেলের সামনে দিয়ে হাওয়ার মতো বেরিয়ে গেল। কিছুটা ভয় পেয়ে পথিক এদিক ওদিক টর্চের আলো ফেলে দেখল, কিন্তু সে কিছুই দেখতে পেল না। পথিক সাইকেলের গতি আরো বাড়িয়ে দিয়েছে। ঠিক এমন অবস্থায় সাইকেলের চেন পড়ে যাওয়ার আওয়াজ হলো, এবং ঠিক তাই পথিক তাড়াতাড়ি সাইকেলটি দাঁড় করায়, চেন ঠিক করতে চেষ্টা করে, কিন্তু সে এতটাই ভীত সন্ত্রস্ত যে চেনও ঠিক করে সারিয়ে উঠতে পারছিল না। এই মতো অবস্থায় আবার কিছু একটা আওয়াজ পথিকের কানে এলো। ঠিক যেন ধীর গতিতে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। পথিক এবার প্রায় মূর্ছে যাওয়ার পথে। হঠাৎ কুয়াশা কিছুটা কাটতে লাগলো। অবাক ব্যক্তি তৎক্ষণাৎ টর্চের আলো ফেলতেই সামনে এক ভয়ঙ্কর ছায়া, সেই প্রকাণ্ড বর্ষ পুরনো অশ্বত্থ গাছের ছায়া, যার শাখা প্রশাখা ভূমিস্তর অবধি বিস্তৃত ছিল। কনকনে শীতের কুয়াশার রাতে সেই দ্বিতীয় স্বরূপ অশ্বত্থ গাছ যেন যে কোনো মানুষকে তার শাখা প্রশাখায় পেঁচিয়ে গিলে নেবে। ভীত সন্ত্রস্ত ব্যক্তি ভয় কাঁপতে কাঁপতে ভগবানকে স্মরণ করতে লাগলো। হয়তো এই অশ্বত্থ গাছের রহস্যটি তার অবগত নয়, এবং সেই কারণেই সে এই মৃত্যুমুখী পথে নিজেকে বাড়ি ফিরবার শর্টকাট হিসেবে বেছে নিয়েছে। সে নিশ্চয়ই জানতো না যে এই শর্টকাট তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পথ হতে চলেছে। কোনো মতে সাইকেলের চেন সারাতে সক্ষম ব্যক্তি দ্রুত গতিতে এগোতে যাবে, ঠিক এমন সময় তার কানের পাশে এক মিষ্টি স্বরে কেউ বলে উঠল, কোথায় যাচ্ছ? আওয়াজ শুনে পথিক আঁতকে উঠল এবং সাইকেলের ব্রেক চেপে ধরল। ঠিক অন্যদিকে শম্ভু কোনো মতে নিজেকে সামলে পথিকের পেছনে ছুটে চলেছে। শম্ভু মনে মনে বলে চলেছে, ব্যাস, পথিক শুধু অশ্বত্থ গাছের আশেপাশে গিয়ে যেন না দাঁড়ায়, আর কোনো আওয়াজ শুনে যেন পিছন ঘুরে না তাকায়, নয়তো অনর্থ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ডাইনির প্রকোপ থেকে সে বাঁচতে পারবে না। এদিকে সবকিছু উল্টো ঘটে চলেছে। পথিক সেই মিষ্টি স্বর শুনে পিছন ফিরে কাউকে দেখতে পেল না। সে আরো বিচলিত হয়ে এদিক ওদিক দেখতে লাগলো। এবার ভয় তার নিঃশ্বাসের গতি বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক তখন আবার সেই এক মিষ্টি স্বর, বিট্টু, আমার কথা তো শোনো। আর এইবার স্বর আরো বেশি লাস্যময়ী, মধুর, যে কেউকে পাগল করে দেবে এমন মিষ্টি গলা। নিজের নাম শুনে বিট্টু হতবম্ব, কারণ তার জানা মতে চরণপুর গ্রামের কারোরই তাকে চেনার কথা নয়, আর নাম জানা তো অনেক দূরের কথা। বিট্টু সেই আওয়াজের দিকে এগিয়ে গেল, আর এক দমকা হাওয়ায় সমস্ত কুয়াশা কেটে গেল। নিজের সামনের দৃশ্য দেখে লোকটির চোখের পলক পড়ে না, এবং হৃদস্পন্দন বাড়তে থাকে, যেন সে কোনো অপ্সরা দেখছে। এক অপরূপা মায়াবী উজ্জ্বল লাল শাড়ি পরিহিত অপ্সরা দাঁড়িয়েছিল তার সামনে। তার কালো ঘন কোমর পর্যন্ত চুল যেন বিট্টুকে উন্মাদ করে দিচ্ছিল। ঘোমটায় ঢাকা তার চাঁদের মতো মুখ, কপালে লাল টিপ তাকে আরো মায়াময়ী করে তুলেছিল। তার অপূর্ব কালো মৃগ নয়নে ঘন কাজল তাকে আরো বেশি অপরূপা করে তুলছিল। বিট্টু তখনও বুঝে উঠতে পারছিল না এই মায়াবী সুন্দরী এত রাতে গ্রামের পথে একা দাঁড়িয়ে কি করছে, বা সে বিট্টুর নামই বা জানলো কিভাবে। কিন্তু সেই অপ্সরার রূপের জৌলুস তখন এই সব প্রশ্নকে ছাপিয়ে যাচ্ছিল। বিট্টু মনে মনে এসব ভাবছে, ঠিক তখন ওপাশ থেকে মায়াবী গলায় আরো একবার উঠে এলো, বিট্টু, দেখো না কিভাবে যে আমার শাড়ির আঁচলটা এই গাছে আটকে গেছে, তুমি কি একটু বার করে দেবে? বিট্টু যেন তার রূপে মুগ্ধ, বাকরহিত। সে শুধুই সেই মহিলার শাড়িতে আবৃত সৌন্দর্য দেখতে পাচ্ছিল, আর শুধুই তার উন্মাদ করা কালো কাজল চোখ, যাতে যে কারো ডুবে যেতে ইচ্ছা করবে। বিট্টু মগ্ন প্রেমিকের মতো তার দিকে এগিয়ে চলল সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সে ওই মহিলার বেশ কিছুটা কাছে এগোলো,
আর ধীরে ধীরে ওই গাছ থেকে তার শাড়িকে ছাড়িয়ে দিতে লাগলো। এক মায়াবিনী সুন্দরীর এতটা কাছে থাকায় খুব স্বাভাবিকভাবেই তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। শাড়ি মুক্ত করার সাথে সাথেই সেই মহিলার পা কিছুটা ভারসাম্য হারায়। মহিলাটি পড়ে যাচ্ছিল। ঠিক এক অবস্থায় সুযোগের সদ্ব্যবহার করে বিট্টু তাকে জড়িয়ে ধরে নিল। তখনও তার চেহারা আঁচলে ঢাকা, কিন্তু বিট্টুর হাত তার কোমরকে আবৃত করে রেখেছে। বিট্টুর হৃদস্পন্দন বেড়েই চলেছে এবং সে ওই মায়াবিনীর রূপ রসে আরো ডুবে চলেছে। মায়াবিনী এবার বিট্টুর আরো কাছে এসে সেই একই স্বরে বলে উঠল, এই বাঁধন থেকে আমায় মুক্ত করার জন্য অনেক ধন্যবাদ বিট্টু। ওই রূপের জৌলুসে মগ্ন বিট্টুর ইতিমধ্যে চারিত্রিক গুণ লোপ পেয়ে যায়। অন্ধকারের সুযোগ নিয়ে বিট্টু এবার ওই মায়াবিনীকে আরো একবার এক ঝটকায় দু হাতে জড়িয়ে ধরে নিল। মহিলাটি মুচকি হেসে বিট্টুর কানের কাছে এসে বলল, তুমিও খুব দুষ্টু দেখছি। বিট্টুও গভীর নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, তোমার আঁচলটা সরাও, আমি তোমার অপূর্ব চেহারা দেখতে চাই। মায়াবী স্বরে মহিলা বলে উঠল, গাছ থেকে যখন তুমি আমার শাড়ি মুক্ত করলে, এবার আমার আঁচল সরিয়ে চেহারাও তুমিই মুক্ত করে দাও। বিট্টুর মন থেকে তখন সব রকমের প্রশ্ন উধাও হয়ে যায়। এবার সেই মহিলার দিকে এগিয়ে গেল তার আঁচল সরাতে, কিন্তু যেই আঁচল সরালো তার চেহারা দেখে বিট্টু প্রায় মূর্ছা যায়। বিট্টুর সম্মুখে দাঁড়িয়ে থাকা মায়াবিনীর মুখের প্রায় অর্ধেক অংশ ছিল পোড়া দগদগে। সে দৃশ্য বড়ই ভয়ানক। আর তা দেখে বিট্টুর সমস্ত শরীর থরথর করে কেঁপে ওঠে। এর মধ্যে বিট্টু সেই মহিলার মায়াজাল কাটিয়ে জ্ঞানে ফিরে আসে। তবে ইতিমধ্যে অনেকটা দেরি হয়ে গেছে। না জেনে বুঝে কি বিট্টু বিগত 25 বছর ধরে তন্ত্রমন্ত্রের বলে অশ্বত্থ গাছে বন্ধ করে রাখা ডাইনিকে মুক্ত করে দিল? সেই নারী রহস্যময়ী নজরে বিট্টুর দিকে চাইল। এরপর সে উচ্চ স্বরে হাসতে আরম্ভ করে দেয়। সেই হাসি ছিল রোমহর্ষক। অপরদিকে শম্ভু বিট্টুকে সতর্ক করার জন্য তার দিকেই ছুটে আসতে থাকে, কিন্তু সেই ভয়ঙ্কর হাসির আওয়াজে তাকে থমকে দাঁড়িয়ে পড়তে হয়। প্রথমে শম্ভুর নজর পড়ে বেশ কিছুটা দূরে বিট্টুর দিকে, আর ঠিক পর মুহূর্তেই সেই লাল শাড়ি পরিহিত মহিলার দিকে। সেই মহিলাকে দেখে আতঙ্কিত শম্ভু কাঁপতে কাঁপতে শুধু একটাই কথা বলে উঠল, ডাইনি মুক্তি পেয়েছে। এইসব কিছু বিট্টুর বোধগম্য হওয়ার আগেই সেই ডাইনি তার লম্বা ছুচালো নখ দিয়ে বিট্টুর চোখ দুটো উপড়ে ফেলে দেয় আর ঘাড়ে তীব্র আঘাত হানে। বিট্টুর কাতর আর্তনাদে চরণপুর গ্রামের প্রতিটি কোণা কেঁপে ওঠে, আর তার গলা দিয়ে ফোয়ারার মতো রক্তপাত হতে থাকে। নিমেষেই বিট্টুর নিষ্প্রাণ দেহখানা মাটিতে লুটিয়ে পড়ল। এসব স্বচক্ষে দেখে শম্ভুর প্রাণ আটকে যায়, আর সে সেই জায়গাতেই জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং এক ভয়ঙ্কর গা হিম করা হাসি হেসে সেই ডাইনি কুয়াশার সাথে মুহূর্তেই মিলিয়ে যায়। 25 বছর ধরে চরণপুর গ্রাম এই ডাইনির আতঙ্কেই কাবু হয়েছিল। কিন্তু কে ছিল এই ডাইনি, আর সে এই গ্রামকেই কেন নিজের শিকার বানিয়েছে? এই সব প্রশ্নের উত্তর ছিল না কারোর কাছেই। পরদিন সকালে অশ্বত্থ গাছের কাছে বিট্টুর মৃতদেহ পাওয়া গেলে সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে যায়। গ্রামবাসীর নজর সেই অশ্বত্থ গাছের কাছে ছিঁড়ে পড়ে থাকা লাল সুতোর উপর যায়, আর তা দেখে সম্পূর্ণ চরণপুর গ্রাম শিহরিত হয়ে উঠল। শম্ভু সমস্ত ঘটনা নিজের চোখে দেখে নিয়ে এতই ভয়ভূত ছিল যে সে একাই বিড়বিড় করে বলে চলেছিল, ওই একই চোখ, লম্বা চুল, আর কে এখন এরকম লাল শাড়ি। 25 বছর কিছু বদলায়নি। ওই ডাইনি এখন মুক্ত। ওই ডাইনি এখন কাউকে ছাড়বে না। পুরো
চরণপুর গ্রাম শম্ভুর কথা শুনে আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। পরবর্তী কিছু দিনেই ওই ডাইনি আরও বেশ কিছু গ্রামবাসীকে নিজের শিকার বানায়। ডাইনির আতঙ্কে সব গ্রামবাসী ভয় ভয় বেঁচেছিল। তবে প্রশ্ন ওঠে, এ কি সত্যি কোনো ডাইনির কাজ, নাকি এই নৃশংস হত্যার পিছনে ছিল অন্য কোনো ষড়যন্ত্র? এই রহস্যের সমাধানে চরণপুর থেকে বেশ কিছু মাইল দূরের একটি ব্যক্তি চরণপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ভর দুপুরে একটি বাস আসানসোলের বাস স্টপে গিয়ে দাঁড়ালো, আর সেই বাস থেকে প্রায় 6 ফিট লম্বা এক সুপুরুষ বাইরে এলো। তার পরিধানে ছিল শার্ট আর চোখে কালো চশমা। তার নাম ছিল অভিমন্যু। প্রায় 28 বছর বয়সী এই যুবক পুলিশ অফিসার। অভিমন্যুর সততা তাকে কখনো এক জায়গায় থেকে চাকরি করতে দিত না। নিজের কাজ নিয়ে কোনো রকম আপোষ না করার কারণে তাকে মাঝে মধ্যেই বদলি করে দেওয়া হতো। তবুও অভিমন্যু একদম নির্ভয় কোনো ক্ষমতা সম্পন্ন নেতাকে অথবা ঠিকাদারকে পরোয়া করত না, আর দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করত। কিন্তু এবারের ট্রান্সফারটি ছিল কিছুটা অন্যরকম। এইবার তাকে কোনো ক্ষমতা সম্পন্ন নেতা বা ঠিকাদারকে মোকাবিলা করতে হবে না। এইবার তার মুখোমুখি এক ভয়ঙ্কর ডাইনির সাথে। চরণপুর গ্রামে একের পর এক ঘটে চলা মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য অভিমন্যুকে পাঠানো হয়। তবে এই কাজ কি সহজ হবে? অভিমন্যু কি পারবে চরণপুর গ্রামকে এক ডাইনির কবল থেকে বাঁচাতে? চরণপুরে ঘটে চলা হত্যার রহস্যের কি আদেও সমাধান হবে? সেই বুড়ো অসত্য গাছের কি কাহিনী? এ কি সত্যি কোনো ডাইনির আতঙ্ক, নাকি এর পেছনে আছে কোনো গভীর ষড়যন্ত্র? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে শুনতে হবে আগামী পর্ব। আপনারা শুনছেন চরণপুরের ডাইনির রোমহর্ষক কাহিনী। সাহায্যের খোঁজে অভিমন্যু হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায় সেই প্রকাণ্ড বুড়ো অশ্বত্থ গাছের কাছে। সেখানে রাতে তো দূর, মানুষ দিনের আলোতেও যেতে ভয় পেত। সেখানে তার মোকাবিলা হয় এক রহস্যময়ী মহিলার সাথে। সে মহিলার কাছে পৌঁছতেই তার কানে ভেসে আসে এক তারস্বরে চিৎকার। সে চিৎকারের দিকে ছুটে যায়, কিন্তু কাউকে দেখতে পারে না। পুনরায় মহিলার কাছে ফিরে এলে দেখে মহিলাটিও অদৃশ্য। সেখানে শুধু একটি লাল ওড়না পড়েছিল। অভিমন্যু বিচলিত হয়ে ট্যাক্সির কাছে গিয়ে দেখতে পায় ড্রাইভারকে বেহুশ অবস্থায়। জ্ঞান ফিরে এলে ড্রাইভার জানায় সে একটি ছায়া দেখতে পেয়েছিল। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্পের আপডেট পেতে আইকনটা ক্লিক করে রাখুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।